This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এরকম ভাবে তুমি করো একটা মহিলাকে এইভাবে তুমি একটা মহিলাকে পার্টি অফিসে ডেকে ডাকুন আইসুন নাকি পুলিশ জানে না কি তুমি একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করো তো বাবু হাত জোড়ো হ্যাঁ আমরা কি করে মুখ দেখাইবো পার্টি অফিসে আইসবো কি করে ওখানকার এক তৃণমূল কর্মী এবং তৃণমূল কর্মীর মা কোনো কারণবশত পার্টি অফিসে এসেছিলেন তারা দেখে বলেছেন যে তোমরা এই কাজ করছো পার্টি অফিসে তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে পুলিশ কিন্তু এই লক্ষ্মী সিটকে অ্যারেস্ট করেনি এটা পুরো চক্রান্ত করে আমাকে ফাঁসানো শক্তিবাবুকে আকুর করে ধরে রাখছে মেয়েটা আচ্ছা চলো চলো এখানে থাকো নি মা পালি চলো ফাঁসে দিবে এরা ঠিক আছে এটা না শুনে আমরা কিন্তু প্রতিবাদ করছি আর প্রতিবাদ করতে গিয়েই আমি দেখলাম আমার ছেলেকে মিথ্যা ঘেঁষে ফাঁসানো হলো নমস্কার ঠোঁটকাটায় আপনাদের সঙ্গে আমি রাজা চট্টোপাধ্যায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এ যেন উল্টো বুঝলি প্রজার দেশে আর সেখানে নাকি চলে সব উল্টো পথে উল্টো রথে কেন বলছি বলুন তো কথাটা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে তৃণমূল পার্টি অফিসে এক মহিলাকে ডেকে এনে ধর্ষণের অভিযোগ উঠেছে সেই ঘটনা আবার চোখের সামনে দেখেছেন তৃণমূলেরই স্থানীয় যুবনেতা পীযূষ ওরফে মানস ভূঁইয়া এবং তার মা অনিতা দেবী হাতে নাতে ধরেছেন তারা ভিডিও করেছেন তারপর ওই যে বলছিলাম না সব উল্টো পথে উল্টো রথে ঘটনার সাক্ষী এখন শ্রীঘরে পড়ছেন তৃণমূলের যুবনেতা মানস ভূঁইয়া যার আরেকটা নাম অর্থাৎ ভালো নাম পীযূষ তিনি 14 দিনের জেল হেফাজতে কেন অভিযোগ ধর্ষণে অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতি লক্ষ্মী সিটকে নাকি মানসবাবু মারধর করেছেন ভিডিও করলেন মানস ভূঁইয়া তিনি শ্রীঘরে আর ধর্ষণে অভিযুক্ত লক্ষ্মী সিট বহাল তবিয়তে গায়ে হাওয়া লাগিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন বলতে পারেন লক্ষ্মী সিটে লক্ষ্মী ছেলে হয়ে বসে আছে পুলিশ ধৃত যুবনেতার মা অনিতা ভূঁইয়া যিনি নাকি শাসক দলের স্থানীয় নেত্রী তিনি তো সেই কথা বলেছেন মানে বহুদিন থেকেই আমি এই তৃণমূল কংগ্রেসে আছি এবং সেখানে আমি ভালো সৈনিক হিসেবে কাজ করছি সেই হিসাবে আমি দেখলাম যে একটা মহিলা এরকম হবে তাহলে আমাদের এটা প্রতিবাদ করা উচিত এটা মুখ বন্ধ করে থাকার জায়গা নয় সেইটা না শুনে আমরা কিন্তু প্রতিবাদ করছি আর প্রতিবাদ করতে গিয়েই আমি দেখলাম আমার ছেলেকে মিথ্যা ঘেঁষে ফাঁসানো হলো এ রাজ্যে বিরোধীরা প্রত্যেক দিন এই অভিযোগটা তোলেন তারা কি বলেন তারা বলেন রাজ্যে আইনের শাসন নেই এখানে চলছে শাসকের আইন আর আজ সেই কথা শাসকের ঘরের ভেতর থেকে উঠছে শুনলেন তো তৃণমূল নেত্রী কি বলছেন আরো একবার শুনুন আমরা সেই মুহূর্তে গিয়ে একদম হতভম্ব হয়ে যাই মা ছেলে যেহেতু দুজনেই আছি এরকম অবস্থাটা দেখে এরকম ভাবে তুমি করো একটা মহিলাকে এইভাবে তুমি একটা মহিলাকে পার্টি অফিসে ডেকে ডাকুন আইসুন নাকি তারপরে আমার ছেলে ওই লক্ষ্মীকান্ত সিটকে টেনে সরায় আমি হোলটাইমারকে টেনে সরালাম হ্যাঁ পার্টি অফিসে তুমি একটা মহিলাকে এরকম করে রেপ করাটা আইসে আমরা ছাড়াই দিই ভিতরে ছিলাম সেইখানে হোলটাইমার এবং লক্ষ্মীকান্ত সিট দুজনে হাত জোড়ো করে আমাদেরকে বলছে হ্যাঁ তুমি একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করো তো বাবু হাত জোড়ো হ্যাঁ যে মুখটা বন্ধ করো তোমরা যা করার আমরাই দেখে নেবো ওটা হ্যাঁ অঞ্চল সভাপতি হয়ে এরকম করো তো হাত জোড়োর কি আছে চলো চলো এখানে থাকো নি মা পালি চলো ফাঁসে দিবে এরা ফাঁসিয়ে দেওয়ার আশঙ্কা ভিডিওতে তো তেমনটাই শোনা যাচ্ছে আর তারপর আপাতত সেই ভিডিও করে শ্রীঘরে পীযূষ ওরফে মানস ভূঁইয়া প্রতিবাদ করতে গিয়েই আমি দেখলাম আমার ছেলেকে মিথ্যা ঘেঁষে ফাঁসানো হলো ফাঁসিয়ে আজকে আমার ছেলে জেল খাটছে তো আমি মনে করি যে আমি তার মা হিসেবে আমি খুব গর্বিত যে একটা মহিলাকে বাঁচাতে গিয়ে আজকে আমার ছেলেকে জেল খাটতে হচ্ছে মিথ্যা ঘেঁষে অনিতা ভূঁইয়া বলছেন তিনি তৃণমূল করেন তার ছেলেও তৃণমূলই করেন আর প্রতিবাদ করার জন্যই জেল খাটতে হচ্ছে তার ছেলেকে এটা তার অভিযোগ মিথ্যে কেসে একেবারে মিথ্যে কেস একবার ক্রোনোলজিটা দেখুন কি বলতে চাইছেন আমরা কি করে মুখ দেখাইবো পার্টি অফিসে আইসবো কি করে হ্যাঁ তোমরা একটা লক্ষ্মী আকু কত ভালোবাসতি তোমাকে বিশ্বাস করতে তুমি একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করলো ওই দেখাটাই আমাদের অপরাধ প্রতিবাদ করাটাই আমাদের অপরাধ হয়ে গেছে তার জন্য আমার ছেলেকে মিথ্যা কেস দিয়ে
ফাঁসিয়ে এবং কি আমরা যখন ওই মহিলাটা হসপিটালে যাই, সেখানে আমরাও গেছি, সঙ্গে অনেক বাজারের লোকজন গেছে, আমরা গেলাম, সেখানে আমাকেও মারধর করা হলো। তুই মার গায়ে হাত তুললু কেন আইসে এখানে? তোরা মার গায়ে আবার হাত তুলো, তোরা এত বড় একটা কাজ করার পরে আইসে আবার মার গায়ে হাত তুলো তো এখানে? হ্যাঁ, হাত তুলেনি, কেউ হাত তুলেনি, সবাই দেখছে এখানে হাত তুলছে না তুলেনি, হাত তুলছে না তুলেনি সেটা দেখছে, ঠিক আছে? মিথ্যা ভিডিও হবে, সবাই দেখছে, এরা সবাই দেখছে এখানে। হাসপাতালে তখন চিকিৎসা চলছে, সেখানেই শাসক দলের কর্মীদের হাতে আক্রান্ত অনিমা ভূঁইয়া। আমার চুলের মুঠি ধরলো, আমার ব্লাউজ শাড়ি ধরে টানাটানি করছেন লক্ষ্মীকান্ত সিট এবং ওইখানে যে আরো ছেলে ছিল। হাসপাতালে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ। লক্ষ্মী সিট সহ 5 জনের নামে থানায় অভিযোগও দায়ের করেছেন অনিমা ভূঁইয়া। পুলিশ কোনো ব্যবস্থা নিল কি? কোনো ব্যবস্থা এখন আমি দেখতে পাইনি, কোনো ব্যবস্থা ওরা নিচ্ছে না। কিন্তু প্রকৃত যে ধর্ষণ, অথচ আমার ছেলেই অ্যারেস্ট হয়ে গেল মিথ্যা কেসে, আর যে প্রকৃত ধর্ষণ রেপ করলো তার আজ পর্যন্ত কোনো কিছু হচ্ছে না। গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছেন তৃণমূলের অঞ্চল সভাপতি লক্ষ্মী সিট, আর উল্টে তৃণমূলের যুব নেতা মানস ভূঁইয়া গ্রেফতার। তৃণমূলের স্থানীয় নেত্রী অনিতা ভূঁইয়ার অভিযোগ তেমনই। যেটা বলার, উনি আমাদের তৃণমূলের নেত্রী ছিল না, উনি চুরি করতো, বদমাশি করতো, ওকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। এটা পুরো চক্রান্ত। অনিতা ভূঁইয়াকে নাকি দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, স্পষ্ট জানিয়ে দিয়েছেন লক্ষ্মী সিট, অর্থাৎ যিনি মূল অভিযুক্ত। সকালে বললেন তৃণমূলের অঞ্চল সভাপতি এই কথাটা, আর বিকেলেই লক্ষ্মী সিটের সমর্থনে এলাকায় নেমে পড়ল তৃণমূল কংগ্রেস অর্থাৎ দল। মিছিলের নেতৃত্বে বিধায়ক সূর্য অট্ট, তৃণমূলের অনেক পুরনো নেতা। প্রতিবাদ এবং ধিক্ষার মিছিল হলো। মিছিল এগোলো পায়ে পায়ে, গলা চড়ল। নেতারা বললেন সবই চক্রান্ত। আর তৃণমূলের যুবনেতা পীযূষ ওরফে মানস কেন জেলে, তার ব্যাখ্যাও দিয়েছেন তৃণমূলের স্থানীয় নেতারা। শুনুন। এটা একটা সময় তৃণমূল করত, কিন্তু চারিত্রিক কারণে গত পঞ্চায়েত নির্বাচনের আগে তাকে আমরা দল থেকে বের করে দিই এবং যুব সভাপতি থেকে সরিয়ে দেওয়া হয়, এবং তারপরে সে বিজেপির সঙ্গে গোপনে যোগাযোগ করে। এবং তার মা, যিনি অনিমা ভূঁইয়া, সে গত পঞ্চায়েতে টিকিট নেওয়ার চেষ্টা করেছিল, টিকিট যখন পায়নি বিরোধী দলে চলে যায়। সোমবার পথে নেমেছিল বিজেপি, আজ নামলো তৃণমূল এই ঘটনাকে কেন্দ্র করে, আর আজ সকালেই নেমেছেন বামেরা। তৃণমূলের দুর্দণ্ড প্রতাপ সন্ত্রাসবাদী ধর্ষক লক্ষ্মী সিং একজন মহিলাকে অফিসে ডেকে ধর্ষণ করবে, আর তার প্রমাণ করার জন্য যে ভিডিও তৈরি করেছে তাকে গ্রেপ্তার করা হচ্ছে, আর যে ধর্ষণ করলো তাকে পুলিশ খুঁজে পাচ্ছে না। যোগের আঙুল যার দিকে, তিনি যেমন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, ঠিক যিনি অভিযোগ করেছেন বা যিনি মূল সাক্ষী বলা যেতে পারে এই ঘটনার, তিনি আছেন জেলেতে, আর যিনি নির্যাতিতা তিনি হাসপাতালের বেডে রয়েছেন। পুরোটা মিথ্যা, এটা পুরো সাজানো গল্প, ঠিক আছে? আপনারা সরকারি মেডিকেল কলেজে তার প্রমাণযোগ্য পেয়েছেন এবং প্রশাসনে আপনারা জানুন সঠিক বেঠিক। আপনারা পরিষ্কার বলছেন মেডিকেল রিপোর্টে তেমন কিছু পাওয়া যায়নি, কিন্তু আমি তো মেডিকেল রিপোর্টটাই হাতে পেলাম না, পেলো কেবলমাত্র পুলিশ। কি পেলো না পেলো সেটা আমি ওভার স্যাঙ্গুইন হওয়ার জন্য আর একটা হসপিটালে নিয়ে যাব। মেদিনীপুরে ডাক্তার লেখেনি, কল্যাণী এইমসে নিয়ে যেতে হয়েছে, ডাক্তারদেরও প্যানিক করে দেওয়া হয়েছে। 10 জন ডাক্তারকে সাসপেন্ড করে পরে সাসপেনশন তুলে নিয়ে 10,000 টাকা ইন্টার্নদের বাড়িয়ে দিয়ে ডাক্তারদের মধ্যেও একটা অংশকে ভয় ভীতি দেখিয়ে এরা এই জিনিস করছে। 2023 সালে একবার ওই মহিলাকে সামিল করা হলো, আর ঠিক 2026-এর নির্বাচনের আগে 2025-এর আজকের মার্চ মাসে আবার সেই মহিলাকে বারে বারে তোলা হচ্ছে একটা রাজনৈতিক ফায়দালোটার জন্য, একটা জঘন্য ভাষা প্রয়োগ করে, ধর্ষণের ভাষা প্রয়োগ করে তাকে সমাজে তুলে ধরা হচ্ছে। যা খুশি তাই করি, যা খুশি তাই করব, এটাই কি শাসকের নৈরাজ্যের নয়া স্লোগান হয়ে উঠেছে বলুন তো? সেখানে পুলিশও পুতুলের ভূমিকায়, বিরোধীরা যাকে বলে কোট আনকোট দলদাস। দেখলেনি তো, যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, পুলিশ তাকে গ্রেফতারি করলো না, ছুলোও না। আজব না? তাজ্জব হবেন এই ঘটনাটার কথা শুনলেও। শাসকের লোক দুয়ারে পৌঁছে যাচ্ছে, ঘরে পৌঁছে যাচ্ছে। কেমন ঘরে একবার দেখুন। দুয়ারে সরকার নয়, দুয়ারে বদ উদ্দেশ্যে শাসকের লোক। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার বাহানায় ঘরে ঢুকে
এক মাধ্যমিক পরীক্ষার্থী নাবালিকাকে ধর্ষণের চেষ্টা পর্যন্ত করেছে এমনই অভিযোগ। এতটুকু অতিরঞ্জিত করে বলা হচ্ছে না, এটা ঘটেছে মালদায় ইংরেজবাজারের কাছেই একটা গ্রামে। অভিযুক্তের বাবা তৃণমূলের নেতা, মা তৃণমূলের পঞ্চায়েত সদস্য অর্থাৎ নির্বাচিত জনপ্রতিনিধি। ছেলে তাই সাপের 5 পা দেখেছে এবং দিনে তারা দেখে। এসেছিল ওখানে মেম্বারের ছেলে, এ বলছে যে তোর অনলাইনে ঘর করে দেবো, তোর বাবা নেই, ওই না ওই অনলাইনে ঘর করে দেবো, তোর আধার কার্ডটা দে, তোর বাবা মায়ের আধার কার্ড দে। আধার কার্ড যখন নিতে যাই ঘরে, আমাকে ওরকম ঘরের মধ্যে ধরে ধস্তাধস্তি করেছে। মেয়েটা জ্বর জবস্তি বাড়িয়ে গেছে, তারপরে গ্রামে সবকে এদিক ওদিক জানালছে, দিয়ে সব আমলকে ধরেছে, সবারই বাড়িকে আর ঢুকেছে, দিয়ে ধরে রেখেছে, দিয়ে ওর বাবার কাছে ফোন করেছে, দিয়ে ফোন টোন করার পর ওর বাবার আসছে, 2-3 জন আসছিল, দিয়ে মানে আমল তনকা হাত ধরে বলছে কিছু করিনি দাদা, কিছু করিস না দাদা, আমার ভুল হয়ে গেছে। ওই ছেলের ঘটনা মোটামুটি 10-12টা ঘটনা এরকম আছে, প্রতি মাসে বছরে এরকম 1-2টা ঘটনা ঘটে। এ পর্যন্ত শুনে আশা করি বুঝতে পেরেছেন পুরোটা, নেতার ছেলে কেমন গুণধর। আগেও এই রকম ঘটনা ঘটিয়েছে, অভিযোগ উঠছে। নাবালিকার চিৎকার শুনে পড়শিরা যদি না এসে পৌঁছতেন তাহলে মালদায় আরও একটা ধর্ষণের ঘটনা ঘটত। কিন্তু নেতার ছেলেরা এত সাহস পায় কি করে, কাদের প্রশ্রয়ে? নির্যাতিতার কথা শুনুন, কিন্তু তার আগে আপনাদের বলবো যশবন্ত লোহার বলে একটা চরিত্র, নানা পাটেকারের একটা মানে একটু চটুল হিন্দি ছবি। সেখানে নানা পাটেকার খুব জাঁদরেল পুলিশ অফিসার, বুঝলেন। নেতা একটা দুষ্কর্ম করে নেতার ছেলে, এই মহিলা সংক্রান্ত ব্যাপার, সে যখন জিপে করে যাচ্ছে, ওই হুড খোলা টাইপের জিপ, তখন নানা পাটেকার থামিয়েছে, বলছে উতরো, তুমি নামো। সে বলছে আমার বাবা নেতা। নানা পাটেকার তাকে এসা দিয়েছিল না, চরিত্রটাই হিট হয়ে গিয়েছিল। মাঝে মাঝে এই দাওয়াই নেতার ছেলেদের মনে হয় প্রয়োগ করা উচিত এবং সেটা পুলিশের করা উচিত, কিন্তু সেটা কি স্বপ্নই থেকে যাবে? গিয়েছিলাম তো কেস করতে দেয়নি, মেম্বার আর প্রধানে দিয়ে নিয়ে চলে এসেছে, বলেছে বিচার বসাবে, দিয়ে বিচারে কিছু হতো না। তুমি এখন কি চাইছো? আমি এখন শাস্তি চাই। কার? অমল, অমল মণ্ডল, সে হচ্ছে পঞ্চায়েত সদস্য আদুরির সেই গুণধর ছেলে। অমলদের ধর্ষক হয়ে ওঠার পেছনে প্রশ্রয় আশা করি আপনিও বুঝেছেন কাদের প্রশ্রয়। গ্রাম প্রধান, যিনি বিচার সভা অর্থাৎ এই সালিশি প্যাটার্নের বসানোর মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে থানা থেকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। হয়তো আগেও একই কাজ করেছেন, এই ছেলেও হয়তো আগে একই রকম অ্যাটেম্প্ট করেছিল, তাই অভিযোগ উঠছে, আর প্রধানও তাই করেছিলেন। ফলে শাসক কাদের রক্ষক, হাতে হাতে প্রমাণ দিচ্ছি তো। এই ধরনের কাজ বা হিনেস অ্যাক্টিভিটিসের সঙ্গে যারা যুক্ত থাকবে তারা তো পানিশমেন্ট হবে, তাকে যারা সাপোর্ট করবে তারাও পানিশ হবে। এমন একটা অবস্থা হয় যে তৃণমূল দলের এই জনপ্রতিনিধি নেতারা এরপরে তো তারা বাড়িতে গেলে বাড়ির দরজা বন্ধ করে দেবে, লোক বাড়িতে ঢুকতে দিতে নারাজ হবে, সাহস পাবে না বাড়িতে ঢুকতে, কখন কে কী ঘটনা করবে। পুলিশ পুরো অ্যাকশন নেবে। যে কোনো লোক যদি এ ধরনের কাজে যুক্ত থাকে, সে যে দলের থাকুক, যে বর্ণের থাকুক, যে ধর্মের থাকুক, তাদেরকে বিরুদ্ধে অ্যাকশন হবে। এই যে একটা ভোটার লিস্টের নাম করে বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতৃত্বরা বাড়িতে যাচ্ছে, আমি তো সাধারণ জনসাধারণকে আবেদন করব যে তৃণমূলের নেতৃত্বকে যেন তারা বাড়ির মধ্যে প্রশ্রয় না দেয়, ঢুকলেই তারা এই সমস্ত কাজ করবে এবং তাদের হাতে পুলিশ আছে, প্রশাসন আছে। পুলিশ এনকোয়ারি করে যদি দেখে যে এরা ধামাচাপা দেওয়া দিচ্ছে, তার এগেনস্টেও অ্যাকশন হতে পারে। দেখুন, বাংলার শাসকের যারা থিঙ্ক ট্যাঙ্ক, তাদের অর্থাৎ যারা মস্তিষ্ক, মাথা, তাদের কি এগুলো নিয়ে ভাবার সময় আসেনি? আমাদের তো মনে হয় এসেছে। সামাজিক ব্যাধি বা সামাজিক অসুখ বলে কতকাল আর এড়িয়ে যাবেন আপনারা? শাসক শিবির মানে তো যা খুশি করা যায় না, যা খুশি করার লাইসেন্স নয় তো বারবার বিপুল ভোটে জেতা মানে। শাসকের নৈরাজ্যে সরব বিরোধীরা। তৃণমূল কর্মীরা ধর্ষণ করবে না, গাঁজা বেচবে না, হ্যাঁ কয়লা বেচবে না, গরু চুরি করবে না, তোরা করবে কি? 2011 সালে ক্ষমতায় আসার পরে তৃণমূল হচ্ছে একটি রোগের নাম, সেই রোগ সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছে। আজকে একটা মহিলা বিবস্ত্র অবস্থায় বেরিয়ে এসছে, কত মহিলা আত্মসমর্পণ করে সুযোগ নিয়েছে, তার কি হিসাব আমরা রাখি? তৃণমূল সরকারটাই ধর্ষণের সরকার হয়ে গেছে। একজন মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদেরকে রক্ষা করতে পারছেন না। যেগুলো দেখছেন সেগুলো শুধুমাত্র
বরফ শৈলের চূড়া মাত্র। এই বাংলায় আজ মা বোনেরা তৃণমূল দলের ভোগের বস্তু হয়েছে। তৃণমূল কর্মীদের হাত থেকে বাঁচানোর জন্যই মমতা ব্যানার্জি এই অপরাজিতা বিল আনার জন্য ছটফট করছে। শাসক দল কি বুঝতে পারছে যে একবারে বানের জলে সত্যি বেনজল ঢুকে পড়েছে দলের অন্দরে? তৃণমূলের শীর্ষ নেতৃত্ব টের পাচ্ছে। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থেকে মালদা কি কাণ্ডটাই না হচ্ছে বলুন তো, আমরাই তো আপনাদের দেখাচ্ছি। কোথায় তৃণমূলের পার্টি অফিসে ডেকে রেপ করার অভিযোগ উঠছে, কোথাও আবার বাড়ির দুয়ারে হাজির ধর্ষক। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন আপনারা। সুশাসন কারে কয়? আপনারা যে এত বড় বড় বড়াই করেন, বিশেষ করে মুখপাত্ররা, এরপরেও কি যুক্তি দেবেন? কোট আনকোট এই সুশাসনের আর এক নমুনা দেখাবো। পানিহাটি অমরাবতীর মাঠ। এই যে মাঠ দেখছেন, প্রায় 85 বিঘার একটা বড় মাঠ। এই মাঠের জমি নাকি বেমালুম বেচে দিয়েছেন পানিহাটির পুরপ্রধান। বেআইনিভাবে প্রমোটারকে বেচা হয়েছে এমনটাই অভিযোগ। কারণ মাঠটি সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ চিলড্রেন ইন ইন্ডিয়া নামে একটি সংস্থার। যদিও মলয় রায় মানে পানিহাটির পুরপ্রধান মানে চেয়ারম্যান বলছেন সব বাজে কথা, সবটাই নাকি অপবাদ। আমি তো কোনো অন্যায় করিনি, আমার তো কোনো অন্যায় নেই। মাঠও বিক্রি হয়নি, মাঠের একটা ঘাস দুব্বা কিছুই বিক্রি হয়নি, আমি অপবাদটা নেব কেন? শুনলেন, মাঠ বিক্রি তো দূরের কথা, মাঠের একটা ঘাস পর্যন্ত বিক্রি করা হয়নি। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? চক্রান্ত। সেই চক্রান্তেই চেয়ারম্যানের চেয়ারটি চলে যেতে বসেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। পানিহাটি পুরসভার চেয়ারম্যানকে পদ ছাড়ার নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিম পুরমন্ত্রী। আজ বিধানসভায় পানিহাটির বিধায়ক এবং তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ, অনেকেই তাকে নান্টুদা বলে ডাকেন এলাকায়, রাজনীতিতে তাকে অনেকেই নান্টুদা বলেন, তার ঘর থেকে মলয়বাবুকে ফোন করেছিলেন ফিরহাদ হাকিম। বলা হয়েছে দ্রুত পদ ছেড়ে দিন, আজ মঙ্গলবারের মধ্যেই ছেড়ে দিন, কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে। আজকেই বেলা 12:30-1টার সময় ফোন করেছিলেন, তখনই কথা হয়েছে। মুখ্যমন্ত্রীর সোজা হিসেব কোনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না। ক্যাবিনেটেও বারবার বলেছেন, উনি অন্য সময় বারবার আমাদের দলীয় সভায় বলেছেন, কোনো অন্যায়কে প্রশ্রয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন না। দলের মধ্যে যারা বিশেষ করে মিউনিসিপ্যালিটি চালাচ্ছেন, পঞ্চায়েত চালাচ্ছেন, তাদের এই বার্তাটা পরিষ্কার হওয়া উচিত। মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিতে আমাকে বলেছে যে আমার যা বক্তব্য আছে ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিতে। মানুষ কি চাইছে, কোনটা ঠিক কোনটা অন্যায়, এটার নির্বাচনের জ্ঞান প্রত্যেকটা জনপ্রতিনিধির হওয়া উচিত। আমি তো মুখ্যমন্ত্রীর কাছেই ব্যাখ্যা চাইব, কে কি কেন এই ধরনের চক্রান্ত করলো, এরকম একটা অপবাদ দিল। চেয়ারম্যান বলছেন পুরোটাই অপবাদ, কিন্তু শুনছেটা কে? অমরাবতী মাঠ বিক্রির অভিযোগ ঘিরে পানিহাটিতে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট চাপা ক্ষোভ রয়েছে। রাজ্য রাজনীতিতেও এর আঁচ পড়ে গেছে। তাই তড়িঘড়ি তৃণমূল কি এখন অপারেশন ক্লিনের পথে এগোচ্ছে? মানে 26-এর আগে শাসক দল শহুরে ভোটারদের জনমনে একটা বার্তা পৌঁছে দিতে চাইছে, জিরো টলারেন্স, দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়। ওই যে বললাম শহুরে ভোটার, এমনিতেও জানেন তো বড় ভোটগুলোতেই শহরাঞ্চলে বিশেষ করে কলকাতা এবং সারাউন্ডিংসে তৃণমূলের ফল ভালো হয়নি, অনেক ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে। তাই বেনজল আলাদা করার কাজটা পানিহাটির চেয়ারম্যানকে দিয়েই 26-এর আগে শুরু করে দেওয়া হলো, অনেকেই তাই মনে করছেন। সূত্র জানাচ্ছে মলয়বাবুকে গত শনিবারই পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি বিগড়ে গিয়েছিলেন, তিনি শোনেননি নির্দেশ, তুড়ি মেরেছিলেন দলের নির্দেশকে, চেয়ার আঁকড়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন দলের দিকেই, আমি এমন কি করেছি যে পদটা ছাড়তে হবে? ফলে দলই অবাক হয়েছিল কার জোরে দলীয় নির্দেশ উপেক্ষা করছেন মলয়বাবু। কোনো বিশেষ নেতার আশীর্বাদ ধন্য তিনি? তারই কি প্রশ্রয় আছে? আর তাই সম্ভবত আজ পুরমন্ত্রীকে উল্লেখ করতে হয়েছে পদত্যাগের নির্দেশ খোদ সুপ্রিমো দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, তিনি নন। শুনলাম নাকি উনি পদত্যাগের নির্দেশ পেয়েও উপেক্ষা করেছেন। একটা পিসির লবি আর একটা ভাইপোর লবি, উনি কার লবির জোরে উনি থাকছেন। পদটা ব্যাপার না, পদ ছাড়তে আবার বিন্দুমাত্র কুণ্ঠিত না, কিন্তু পদ ছাড়ার সময় যে বদনামটা দেওয়া হচ্ছে সেই বদনামটা আমি নিতে নারাজ।
একটা রাজনৈতিক দল তার নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে তারা নির্দেশ দেওয়া সত্ত্বেও পদত্যাগ করছে না, সেটা সেই রাজনৈতিক সেই দলের জনপ্রতিনিধিদের উপরে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে দুর্বলতা বলেই আমার মনে হয়। পুরো তদন্ত চেয়েছি এবং আমি জানতে চেয়েছি যদি আমার অপরাধটাকে প্রকাশ্যে বলা হোক, বাংলার মানুষ জানুক আমার অপরাধ কী কী, আর আমি যদি নিরপরাধ হই সেটা বাংলার মানুষের কাছে ক্লিয়ার করা হোক। দেখুন, সূত্র বলছে এ নিয়ে তদন্ত একটা করেছে নবান্ন। মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্য সচিব মনোজ পান্ত খোঁজখবর নিয়েছেন। জেলা প্রশাসন থেকে আসা রিপোর্ট তিনি মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছেন, তারপরেই এই সিদ্ধান্ত। তবে রাতে ফিরাদের বাড়িতে পৌঁছে যান মলয়, সেই ছবি আপনারা দেখছেন। সুপ্রিমোর নির্দেশ মেনে তিনি কি আজই ইস্তফা দিয়ে ফিরবেন? বাজিল তুমুল রণ দেব রক্ষ নরে, মাইকেলের মেঘনাদ বধ কাব্যের সেই বিখ্যাত লাইন। বানটা উড়ে এলো ওই মেঘের আড়াল থেকে, মেঘনাদের মতোই বানটা ছুড়লেন কি ময়ে মেঘনাদ আর ময়ে মদন মিত্র। এম তার কথাই বলছি। শনিবার বেলঘরিয়ায় গুলি চলল, আর তারপর থেকেই মদনবাবু কিন্তু একের পর এক রাজনৈতিক সংলাপ দিয়েই চলেছেন। বিধায়কের নিশানায় কে? বিশেষ করে এই অঞ্চলে পুরো 112 বেলঘরিয়া বিধানসভায় কামারহাটি, আমি এমএলএ হিসেবে বলছি, ব্যাপক হারে সাট্টা জুয়া চলছে, মদ চলছে, এবং অনেকে মদ বাড়িতে সেটিং করে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছে যাতে কাস্টমারের তাকে ঠান্ডা বিয়ার দেওয়া যেতে পারে। আমি নিজে অনুরোধ করছি বিধায়ককে, এগুলো সত্যিই যেন বন্ধ হয়, আর আমি এগিয়ে থাকবো। উনি যখন বলবেন আমার ঝাঁসি রানী লক্ষ্মীবাই টিম নিয়ে আমি এগিয়ে থাকবো। এর আগেও আন্দোলন করেছি। না, কে জড়িত আমি তো তাকে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি, কাউকে বলিনি। আমরা বলেছি এখানে যে নোংরামি চলছে এটা বন্ধ করতে হবে। এখনো আমি আন্দোলন করব যে এটা বন্ধ হোক। সাতটা জুয়ার ঠিক, এটা তো একদিনে গজে ওঠেনি, এটা অনেক দিনে গো। তাহলে একে আপনি কোনো অভ্যাস পাননি? ইন্দোলকে বাঁচানোর চেষ্টা হচ্ছে এখন। মানুষ যা চায় তাই তো আমরা করব। মানুষ চায় খুনি আসামি যে যেখানকার যা হোক বিচার হোক। এটা তৃণমূলও ছিল, আমার দরকার নেই কে কোথায় ছিল, যে ক্রাইম করবে তাকে ধরতে হবে। শান্তি চাই, হ্যাঁ নিশ্চয়ই। আমি ক্রাইম করলে আমার ধরবে না? ইন্দোল যাদবকে সেভ করার জন্য বড় হাত আছে, 100 বার আছে। যারা ইন্দোলকে দিয়ে গুলি করিয়েছে তারা তো ইন্দোলকে বাঁচানোর চেষ্টা করবে। বেলঘরিয়া গুলিকাণ্ডের দুদিন পার হয়ে গেছে, এখনো অধরা মূল অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর নির্মলা রায়ের মুখে বড় মাথার কথা। মূল অভিযুক্ত ইন্দোল যাদবকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। বাঁচানোর চেষ্টা কে করছেন? ওদিকে আবার বিধায়ক মদন মিত্র বলছেন কাউন্সিলরের এলাকায় সাট্টা জুয়ার ঠেক বেড়েই চলেছে। কি হচ্ছে বলুন তো? ঘরের ভেতরেই লেগে গেল, মানে গোষ্ঠীদ্বন্দ্ব? কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। বিজেপির প্রতি প্রেম বেশি, ভালোবাসা বাড়ছে, অর্জুনের প্রতি একটু দুর্বলতা বাড়ছে, ওটা এখানে কাজ হবে না। পরিস্থিতিতে আজকে নির্মলা রায় আমাকে কতবার বলেছে, গুড্ডু আমাকে মারিয়ে দেবে, গুড্ডু আমাকে খুন করে, আজকে ভয়ে মুখ খুলতে পারছে না। এটাও আমি বলতে পারবো না, এটা আমি একমাত্র সিএমকে জানাতে পারবো না। আমার ভয় আছে। আমি কাউন্সিলর হতেই পারি, কাউন্সিলর কি মার্ডার হয় না? তাহলে সে কেন ভয় পাচ্ছে? তাহলে সে কি কিছু করেছে? তাহলে কি তার ভয় পাওয়ার মতো কোনো কারণ আছে? নাকি তার বিবেকের মধ্যে দিয়ে তার বিবেক তাকে চোরা চাপ দিচ্ছে যে তুমি যেও না, তুমি বিপদে পড়বে?